নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চতুর্থ অধ্যায় পরমাণুর গঠন পর্ব 10। আজকে আলোচনার বিষয় মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করো। দেখো, আগের যে ভিডিওগুলোতে আমরা নানা বিষয়ে আলোচনা করেছি পরমাণুর গঠন সম্পর্কে। এখানে একটা জিস্ট আমি দিয়েছি 6 পর্যন্ত। 1 নম্বর হচ্ছে সুস্থিত কক্ষপথ 7টি থাকতে পারে। কি না, একটি পরমাণুতে সুস্থিত কক্ষপথ 7টি থাকতে পারে। এখন এই সুস্থিত কক্ষপথ কাকে বলে আমি এর আগের ভিডিওগুলোতে তোমাকে বলেছি। 7 নম্বর ভিডিওতে এই সুস্থিত কক্ষপথ 7টি এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে দেখো 7টা কক্ষপথ 1 2 3 4 5 6 7, যাদের নাম হচ্ছে কে, এল, এম, এন, ও, পি, কিউ। এখানে দেখো 2 নম্বর কে, 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ এল, এইভাবে 7 নম্বর কক্ষপথ কিউ। ওকে, আচ্ছা, 3 নম্বর পয়েন্ট আমরা জেনেছি যে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলি কোনো শক্তি বিকিরণ করে না, অর্থাৎ ভিডিও নম্বর 7 বা পর্ব 7 সেখানে এটা নিয়ে আলোচনা করা হয়েছে যে একটি কক্ষপথে যে কটা ইলেকট্রন আবর্তন করে সেই কক্ষপথে ইলেকট্রনগুলো কোনো শক্তি বিকিরণ করে না, অর্থাৎ যখন ঘোরার সময় কোনো শক্তি বিকিরণ করে না বা শক্তি নষ্ট হয় না। 4 নম্বর পয়েন্ট, কোনো কক্ষপথে উপস্থিত ইলেকট্রনের শক্তি নির্দিষ্ট। একদম তাই, যে যদি 3 নম্বর কক্ষপথে কোনো ইলেকট্রন থাকে তার যা শক্তি থাকে 2 নম্বর কক্ষপথে যে ইলেকট্রন থাকে তার শক্তি সেটাই নির্দিষ্ট থাকে। অর্থাৎ 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্দিষ্ট, 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্দিষ্ট, 7 নম্বর কক্ষপথে যে ইলেকট্রন থাকে তার শক্তি নির্দিষ্ট, কারোর সাথে কারোর মেলে না। 5 নম্বর, কক্ষপথগুলির নিজস্ব কোনো শক্তি নেই। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অর্থাৎ এই যে কক্ষপথগুলো তো অ্যাকচুয়ালি কাল্পনিক, ঠিক আছে, এর কোনো নির্দিষ্ট শক্তি নেই। তাহলে কি না, ইলেকট্রনের যা শক্তি সেই শক্তিই হচ্ছে কক্ষপথের শক্তি হিসাবে ধরা হয়। 6 নম্বর, এটাও আমি 7 নম্বর ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। শক্তির ধারণ ক্ষমতা অনুসারে কক্ষপথগুলির ক্রম, অর্থাৎ মনে রাখবে যে কক্ষপথের সংখ্যা যত বাড়তে থাকে শক্তির পরিমাণও তত বাড়তে থাকে। অর্থাৎ এইভাবে অর্ডারটা দেখানো হয়েছে, শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, কে, এল, এম, এন, ও, পি, কিউ। অর্থাৎ কক্ষপথ যত বৃদ্ধি পাবে শক্তির পরিমাণ তত বৃদ্ধি পাবে। এই পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত আমরা 7 নম্বর ভিডিওতে পড়েছি এবং তার জিস্ট এখানে আমি লিখে দিলাম। এগুলো আমরা সবাই জানি। এইবারে নতুন একটা বিষয়, যেটা আজকের আলোচনার মূল বিষয়, 7 নম্বর পয়েন্টটা। এখান থেকে মূলত ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কোনো নির্দিষ্ট কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এই ফর্মুলা মেনে চলে, মোটামুটিভাবে এই ফর্মুলাটা মেনে চলে। 2n²। n হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ যাকে বলি আমরা কক্ষপথ সংখ্যা। অর্থাৎ এই যে 1 2 3 4 5 6 এইটাই হচ্ছে n। ওকে, এটাই হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবারে দেখে নিই যে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন সবচেয়ে বেশি সংখ্যক থাকতে পারে। প্রথম কক্ষপথ কে, এই কক্ষপথে 2n² ফর্মুলা ধরলে 2 ইন্টু n এর মান কত, 1, অর্থাৎ 1 নম্বর কক্ষপথ। যেহেতু 1 নম্বর কক্ষপথ তাই 1, এই 1টা এখানে বসাতে হচ্ছে। 1² মানে 1 হবে, আর 2 দিয়ে গুণ করলে 2 হবে। অর্থাৎ কোনো পরমাণু প্রথম কক্ষপথে সবচেয়ে বেশি অর্থাৎ সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এল কক্ষপথ অর্থাৎ 2 নম্বর কক্ষপথে 2 ইন্টু 2² অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। এখান থেকে সব MCQ প্রশ্ন, ছোট প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন সব এসে থাকে। অনেক প্রশ্ন হতে পারে যে দ্বিতীয় অর্থাৎ এল কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 8টা। 3 নম্বর কক্ষপথ এম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 ইন্টু 3² 3² মানে 9, 9 ইন্টু 2 অর্থাৎ 18টা। 4 নম্বর কক্ষপথ হচ্ছে এন কক্ষপথে অর্থাৎ 4 নম্বর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2 ইন্টু 4² অর্থাৎ 32, 4 4 16, 16 দুগুণে 32। এখন দেখো এখানে আমি 4টে স্টার দিয়েছি, অর্থাৎ 4টে টিক চিহ্ন দিয়েছি। কারণটা কি না, এই মোটামুটি 4টে এই ফর্মুলা মেনে চলে এবং তোমাদের সিলেবাসে আছে,
ঠিক আছে। এর পরেরগুলো বিস্তারিত এখানে সেভাবে বলা হবে না, পরবর্তীকালে যখন তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে 11 বা 12-এ, সেখানে বিস্তারিত আলোচনা হবে। ও পি কিউ এই তিনটে কিন্তু জেনারেলি 2n² ফর্মুলাটা মেনে চলে না, কিন্তু সম্ভাব্য সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কতগুলো হতে পারে না, ও কক্ষপথে অর্থাৎ 5 নম্বর কক্ষপথে 2 × 5² অর্থাৎ 50টে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, যদি সম্ভব হয়। পি কক্ষপথে অর্থাৎ 6 নম্বর কক্ষপথে 2 × 6² অর্থাৎ 72টা ইলেকট্রন থাকতে পারে। কিউ কক্ষপথে অর্থাৎ 7 নম্বর কক্ষপথে 2 × 7² অর্থাৎ 98টি সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে বেশি 98টি ইলেকট্রন থাকতে পারে। সুতরাং এখান থেকে MCQ প্রশ্ন অবশ্যই আছে পরীক্ষায়, যে কে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত, 2 সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কোন ফর্মুলা মেনে চলে, 2n² মেনে চলে। এই যে 4টে কক্ষপথ, এই 4টে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কতগুলো, এই সংক্রান্ত প্রশ্ন আসে। এবারে এটা তো একটা নিয়মের মধ্যে বলতে পারি, একটা নিয়ম, তবে এই নিয়মের ব্যতিক্রম তো অবশ্যই আছে। সেই ব্যতিক্রম নিয়েই আমাদের আজকের দীর্ঘ আলোচনা। 7 নম্বর পয়েন্টে উল্লেখিত নিয়মের কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো আমাদের মন দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। 3টে মোটামুটি ব্যতিক্রম আছে। 1 নম্বর, কোনো পরমাণুতে যখন n এর মান 4-এর থেকে বেশি হয়, অর্থাৎ কক্ষপথ 4টির বেশি হয়, তখন ওই কক্ষপথে অর্থাৎ n-তম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 32-এর বেশি হয় না। এটা অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ ও পি কিউ শেষের যে তিনটে 5, 6, 7 এই 3টে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 32-এর বেশি হয় না, সাধারণত এটা দেখা গেছে। 2 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্টার দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা খুব ভালো করে নজর রাখো। কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে 8টি বেশি ইলেকট্রন থাকে না। তাহলে কি না, কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে সবচেয়ে বেশি সংখ্যক 8টি ইলেকট্রন থাকতে পারে, 8টি ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ 8-এর বেশি ইলেকট্রন থাকবে না, অর্থাৎ 9 হবে না, 10 হবে না, 11 হবে না, 12 হবে না, 8 হবে। তাহলে কত থেকে কত অবধি হতে পারে না, 1 থেকে 8, অর্থাৎ কোনো পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 8 অবধি হতে পারে এবং সর্বোচ্চ 8টা হতে পারে, সেটা কখনোই 9 হবে না। ওকে, আচ্ছা, যেমন ধরো n-তম কক্ষপথে অর্থাৎ 4 নম্বর কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 32। দেখো n কক্ষপথে অর্থাৎ 4 নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 32, কিন্তু এটি যখন সবচেয়ে বাইরের কক্ষ হিসাবে অবস্থান করে, অর্থাৎ কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথ যখন এই 4 নম্বর কক্ষপথ হয়, তখন ওই কক্ষপথে অর্থাৎ n কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা মাথায় রাখবে। এরপর এরও আবার একটা ব্যতিক্রম রয়েছে, সেটা আবার কি না, প্যালাডিয়াম 46, অর্থাৎ প্যালাডিয়ামের 46 অর্থাৎ 46টি ইলেকট্রন আছে। এই সবচেয়ে বাইরের কক্ষপথে 18টি ইলেকট্রন থাকে, এই একটা ব্যতিক্রম রয়েছে। তবে এটা আমাদের আলোচনার মধ্যে নয়, তবে পয়েন্টটা একটু মনে রাখলে ভালো হয়। যদি বাই চান্স পরীক্ষায় আসে তাহলে তোমরা লিখতে পারবে যে কোন মৌলের ক্ষেত্রে এই যে সবচেয়ে বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, সেটা ব্যতিক্রম হয়, তাহলে এইটা। আচ্ছা, আরও একটা ব্যতিক্রম ভালো করে দেখে নাও, এটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতেই পারে। সেটা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলি সর্ববহিস্থ কক্ষে 8টি করে ইলেকট্রন থাকে। কেননা নিষ্ক্রিয় মৌলগুলোর একটা মূল বিশেষত্ব হলো, এখানে দেখো আমি এখানে বিশেষত্বটা লিখে রেখেছি, সেটা কি না, শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকে, অর্থাৎ এদের শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকে, অর্থাৎ অষ্টক পূর্ণ হয়। অষ্টক মানে 8, অর্থাৎ কোনো মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে যদি 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাকে বলা হচ্ছে অষ্টক পূর্ণ, অর্থাৎ এটা একটা অষ্টক সূত্রের মধ্যে পড়ে। ক্লাস 10-এ এটা নিয়ে একটু পড়বে তোমরা। আর এবং যখনই অষ্টক পূর্ণ হয়, অর্থাৎ শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, তখন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, অর্থাৎ এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে মূল কথা, এটা অবশ্যই মনে রাখবে, মূল কথা হলো কোনো পরমাণুর
সবচেয়ে বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকলে সেটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এখন আমরা জেনে নেব যে এই নিষ্ক্রিয় মৌলগুলো কারা কারা। প্রথম নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, যার পরমাণু ক্রমাঙ্ক 2 এবং যার 2টো ইলেকট্রন বাইরের কক্ষে থাকে। তাহলে শুধু হিলিয়াম He2 এর শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। কেন না, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, অর্থাৎ এর মোট 2টো ইলেকট্রন থাকে। আর আমরা জানি যে প্রথম কক্ষপথে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকে, সেই জন্য হিলিয়ামের ক্ষেত্রে একটা মাত্র কক্ষপথ থাকে, আর ওই একটা কক্ষপথে 2টো ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। একে দ্বৈত সূত্রের মধ্যে ফেলা হয়। ঠিক আছে। আর বাকি যে মৌলগুলো থাকে এই টিক চিহ্নগুলো লক্ষ্য করে দেখো, এই টিক চিহ্নগুলো অর্থাৎ নিয়ন, এর নাম হচ্ছে নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন 36, জেনন 54, রেডন 86। অর্থাৎ এদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাই এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। দেখো এখানে আমি একটা চার্ট দেখাচ্ছি যে নোবেল গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, ও কক্ষ এবং পি কক্ষ। প্রথমটার জন্য এর ইলেকট্রন আছে 2টো, সেই জন্য কে কক্ষপথে 2টো সর্বোচ্চ ইলেকট্রন আছে। নিয়নের ক্ষেত্রে দেখো সবচেয়ে বাইরে কক্ষপথ হচ্ছে এল কক্ষপথ, সেই জন্য এর 8টা ইলেকট্রন আছে। আর্গনের ক্ষেত্রে এম কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। এনের ক্ষেত্রে ক্রিপ্টনটা দেখো, ক্রিপ্টনের শেষ কক্ষপথ হচ্ছে এন কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। আচ্ছা, জেননের ক্ষেত্রে মোট 5টা কক্ষপথ আছে এবং শেষ কক্ষপথ হচ্ছে ও, সেই ও কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। এবং রেডনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ 6 নম্বর কক্ষপথ পি কক্ষপথ, তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। এখন এই যে সংখ্যাগুলো কিভাবে আসছে আমি একটু পরে আলোচনা করব। সুতরাং এইটুকু বুঝে রাখো যে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের আরেকটা নাম হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, আরেকটা হয় সম্ভ্রান্ত গ্যাস বলা হয়। তো এই সমস্ত মৌলের ক্ষেত্রে সবচেয়ে বাইরের কক্ষপথে প্রত্যেকের দেখো 8টা করে ইলেকট্রন আছে, শুধুমাত্র হিলিয়াম ছাড়া বাকিগুলো 8টা করে ইলেকট্রন থাকে। এই 8টা করে ইলেকট্রন থাকার অর্থ হলো এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তাহলে কোনো পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সবসময় চেষ্টা করে তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন তৈরি করার। কিন্তু যেহেতু এই নিষ্ক্রিয় গ্যাসগুলো শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন অলরেডি আছে, তাই এরা রাসায়নিকভাবে আর অংশগ্রহণ করতে পারে না বা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে। 3 নম্বর পয়েন্ট, সবচেয়ে বাইরের কক্ষপথের আগের কক্ষে 18টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি, ভালো করে বুঝে নাও। মনে করো কোনো একটা পরমাণু আছে যার সবচেয়ে বাইরের কক্ষপথ হচ্ছে এইটা, তাহলে এর সবচেয়ে বাইরের কক্ষপথ নিয়মটা কি না, ঠিক তার আগের কক্ষপথে 18টি ইলেকট্রন থাকবে, অর্থাৎ বাইরের আগের কক্ষপথে 18টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে। তবে এটা মনে রাখবে যে সকল পরমাণুগুলো আকারে বড় যার পরমাণু ক্রমাঙ্ক অনেকটা বেশি, তাদের ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজ করবে। যেমন দেখাচ্ছি, ক্রিপ্টন পরমাণু ক্রমাঙ্ক 36, তার শেষ কক্ষপথে 8টা থাকছে, তার আগের কক্ষপথে 18টা। এবার জেননে চলে যাও, শেষ কক্ষপথ ও কক্ষপথে আছে 8টি ইলেকট্রন, তার আগের কক্ষপথে আছে 18টি। এবার হচ্ছে রেডন, সর্বশেষ কক্ষপথ হচ্ছে পি কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে শেষ কক্ষপথে সর্বাধিক, কিন্তু তার আগের কক্ষপথে থাকবে 18টি। অর্থাৎ 3 নম্বর নিয়মটা যেটা বলছে যে কোনো পরমাণু শেষ কক্ষপথে যাই ইলেকট্রন থাকুক না কেন তার আগের কক্ষপথে 18টা ইলেকট্রন থাকবে, অবশ্যই যে সকল পরমাণুগুলো আকার বড়। ঠিক আছে, যেমন দেখালাম ক্রিপ্টন, জেনন, রেডন, এই সব পরমাণুগুলো আকারে বড়, তাই এদের ক্ষেত্রে শেষ বাইরের কক্ষপথের আগের কক্ষপথে 18টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। কিন্তু ছোট পরমাণু হলে বা পরমাণু ক্রমাঙ্ক কম হলে সেক্ষেত্রে এই নিয়মটা খাটে না। এখন আমি এই যে 3টে নিয়ম দেখালাম, 1 নম্বর নিয়ম আরেকবার বলছি যে যদি এনের মান 4-এর থেকে বেশি হয় তাহলে সবচেয়ে বাইরের কক্ষপথে ম্যাক্সিমাম 32টা ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ 32-এর বেশি ইলেকট্রন থাকে না, 1 নম্বর।
দু নম্বর হচ্ছে কোনো পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকে না, অর্থাৎ কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে। আর কি বললাম, যে নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে সবচেয়ে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। 8টা ইলেকট্রনই থাকে, শুধুমাত্র হিলিয়াম ছাড়া। এবং 3 নম্বর নিয়মটা বললাম, সবচেয়ে বাইরের কক্ষপথের আগের কক্ষপথ, অর্থাৎ বাইরের কক্ষপথের আগের কক্ষপথে 18টার বেশি ইলেকট্রন থাকে না, অবশ্য বড় আকারের পরমাণুর ক্ষেত্রে। এখন আমি রেডন, এই যে নিষ্ক্রিয় মৌল, এর ইলেকট্রন বিন্যাস লিখব। এখন আলোচনা করব ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ কোনো পরমাণু ক্রমাঙ্ক দেখে কিভাবে ইলেকট্রন বিন্যাস লিখতে হয় সেটা নিয়ে আলোচনা শুরু করছি। খুব গুরুত্বপূর্ণ, আমি পাঠটা শুরু করছি। রেডন 86। আমরা কি জানি, কে কক্ষপথ অর্থাৎ প্রথম কক্ষপথে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকে, ঠিক আছে। আচ্ছা, এল কক্ষপথে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকে, ওকে। এম কক্ষপথে অর্থাৎ 3 নম্বর কক্ষপথে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকে, ওকে। এন তম কক্ষপথ অর্থাৎ 4 নম্বর এন কক্ষপথ অর্থাৎ 4 নম্বর কক্ষপথে সর্বাধিক 32টি ইলেকট্রন থাকে। মিলিয়ে নাও ঠিক করলাম কি না। কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি, এম কক্ষপথে 18টি, এন কক্ষপথে 32। আমি বলেছি যে এই প্রথম 4টে কক্ষপথ নিয়ে কোনো ঝামেলা নেই, কিন্তু ঝামেলা তখন যখন এন এর মান অর্থাৎ স্মল এন এর মানটা 4-এর থেকে বেশি হয়। অর্থাৎ যখন এন এর মান 4-এর থেকে বেশি হবে তখন কিন্তু শেষ যে কক্ষপথ বা যততম কক্ষপথ বলা হবে এনের থেকে মানে কি বলবো, এনের মান 4-এর বেশি যদি 5 নম্বর কক্ষপথ হয় বা 6 নম্বর কক্ষপথ হয়, সেই কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 32-এর বেশি হয় না। কিন্তু রেডনের ক্ষেত্রে দেখো, এন এর মান হচ্ছে সর্বাধিক 6, তার মানে এনের মানটা হচ্ছে 4-এর থেকে বেশি হয়ে গেল, ঠিক আছে। তাহলে শেষ কক্ষপথে 32টা ম্যাক্সিমাম হতে পারে। এখন আমরা একটু ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? 2, 8, 18 এবং 32 যোগ করব। 2, 8, 18 এবং 32 যোগ করে দেখো তো কত হয়। 60 হলো, ঠিক আছে। যোগ করে আমরা 60 পেলাম। কত বাকি রইল? 86 থেকে 60 বাদ দেব, কত থাকলো না 18টা, এই 26টা। তাহলে আমার হাতে এখনও 26টা ইলেকট্রন আছে। এই 26টা ইলেকট্রন ও এবং পি কক্ষপথে বসাতে হবে। এবারে আমি বাকি দুটো নিয়মটা একটু দেখে নেব, যে কোনো পরমাণু, এটা তো বিশেষ করে কি নিষ্ক্রিয় মৌল, তাহলে নিষ্ক্রিয় মৌলের সর্বশেষ কক্ষপথে কটি ইলেকট্রন থাকে? 2 নম্বর নিয়ম, কোনো পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকে না, অর্থাৎ সর্বাধিক থাকে 8টা। এই 8 বসিয়ে দিলাম, ঠিক আছে। অর্থাৎ শেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকবে না, তাহলে 8 বসিয়ে দিলাম। তাহলে 8 বিয়োগ দাও, বিয়োগ দিলে কত থাকে? 18, ওকে। তাহলে এখানে থাকবে 18টা। এবারে 3 নম্বর নিয়মটা দেখো। 3 নম্বর ব্যতিক্রমী নিয়মে বলছে সবচেয়ে বাইরের কক্ষপথের আগের কক্ষপথে 18টা ইলেকট্রন, মানে 18টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাহলে 18টা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। এখানে তাই হয়েছে, ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে? ইলেকট্রন বিন্যাস 2, 8, 18, 32, 18, 8, এই হচ্ছে রেডনের ইলেকট্রন বিন্যাস, ওকে। এইভাবে লিখলেও চলবে। পরবর্তী একটা উদাহরণ দিচ্ছি, ক্যালসিয়াম 20। এই ক্যালসিয়াম 20 পর্যন্ত তোমাদের সিলেবাসে আছে, 1 থেকে 20 অবধি তোমাদের জানতে হবে। তো ক্যালসিয়ামটা দিয়েই আমি করছি। ক্যালসিয়ামের দেখো তো, এইটা হচ্ছে প্রথম কক্ষপথ, এই কক্ষপথের নাম হচ্ছে কে, অর্থাৎ এটা হচ্ছে প্রথম কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথ হচ্ছে এটা এল, 2 নম্বর কক্ষপথ। 3 নম্বর কক্ষপথ হচ্ছে এম, এটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ। আর 4 নম্বর কক্ষপথ হচ্ছে এন, এটা হচ্ছে 4 নম্বর কক্ষপথ। আচ্ছা, এবারে দেখো সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো থাকতে পারে। দেখো সর্বোচ্চ ইলেকট্রন, ঠিক আছে, সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকে? এটা থাকবে 2টো, এটা থাকবে 8টা, এটা থাকবে 18টা, আর এটা থাকে 32টা, ঠিক আছে। এটা থাকার কথা, কিন্তু কত আছে? কিন্তু বাস্তবে ইলেকট্রন সংখ্যা কতগুলো থাকবে বাস্তবে? এটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, সর্বোচ্চ ইলেকট্রন মানে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এতগুলো করে থাকতে পারে, কিন্তু বাস্তবে কি আছে আমরা একটু দেখে নিই। বাস্তবে দেখে নাও, প্রথমেই থাকছে 2টো,
তারপরেরটা থাকবে 8টা। এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, আমি এখানে কিছু কথা বলবো, একটু মন দিয়ে শুনতে হবে। এখানে কিন্তু 20, তাহলে এখানে 2 আর 8-এ কত হলো? 10টা হলো। তাহলে বাকি থাকলো কটা? 20 থেকে 10 বিয়োগ দাও, তাহলে থাকে 10টা। তাহলে এই 10টাকে আমি কিভাবে ভাঙবো? এখনও তো দুটো কক্ষপথ রয়েছে। হ্যাঁ, ক্যালসিয়ামের হচ্ছে মোট 4টে কক্ষপথ, ঠিক আছে। তাহলে 10কে তো ভাঙতে হবে। আর আমরা কি জানি, সবচেয়ে বাইরের কক্ষপথে 8-এর বেশি থাকে না, ঠিক আছে। তাহলে কি হবে না, একে আমরা অনেক রকমভাবে ভাঙা যায়। 1, 9, তারপরে 2, 8, 3, 7, এই ইত্যাদি ইত্যাদি, তুমি তোমার মতো করে করতে পারো। কিন্তু এদের মধ্যে গ্রহণযোগ্য হচ্ছে এইটা। হ্যাঁ, এবং সবচেয়ে বাইরের কক্ষপথে থাকবে 2টো। বাইরের কক্ষপথে থাকবে 2টো। তাহলে 10 থেকে যদি 2 বাদ দিই, কত পড়ে থাকে? 8 পড়ে থাকে। দেখো এই নিয়ম আমি কোথাও বলিনি, তাই তো। তাহলে 10 থেকে যদি 2 বাদ দিই, অর্থাৎ সবচেয়ে বাইরের কক্ষপথে 2টো, বাকির উপরে রইল 8। তার মানে এম কক্ষপথে 8টা থাকবে। এম কক্ষপথে সর্বোচ্চ 18টা থাকার কথা, কিন্তু থাকবে 8টা, এবং সবচেয়ে বাইরের কক্ষপথে হবে 2টো। এখন প্রশ্ন হতে পারে, স্যার কেন এটা 8? এই তো 3, 7 ছিল, তারপর ধরুন 4, 6 ছিল, হ্যাঁ, তারপরে ধরুন 5, 5 ছিল, এগুলো সব বাদ। তাহলে হোয়াই ইট ইজ অ্যাকসেপ্টেড? হোয়াই 2 এবং 8 কেন নিলাম? হ্যাঁ, অর্থাৎ 8, 2, সরি, এটা 8, 2 হবে, উল্টে দিতে হবে। কেন এটা নিলাম? 1, 9 নিলাম না, 3, 7 নিলাম না, 4, 6 নিলাম না, 5, 5 নিলাম না। তাহলে এটা কেন নিলাম? অবশ্যই এর যুক্তি আছে। যুক্তিটা ভালো করে বুঝে নাও, যে কোনো পরমাণু, এই যে পরমাণুটা, ক্যালসিয়াম পরমাণুটা হচ্ছে প্রশম বা নিষ্ক্রিয় পরমাণু। পরমাণু হচ্ছে নিষ্ক্রিয় হয় কেন জানো তো? পরমাণুর কেন্দ্রকে বা নিউক্লিয়াসে থাকে যতগুলো প্রোটন, আর বাইরের কক্ষপথে ততগুলো সংখ্যক ইলেকট্রন ঘুরে বেড়ায়। এখন ইলেকট্রনের যা আধান, প্রোটনেরও তাই আধান। কিন্তু কি হচ্ছে না, প্রোটনের আধানটা হচ্ছে পজিটিভ, আর ইলেকট্রনের আধানটা হচ্ছে নেগেটিভ। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের আধানের পরিমাণ সমান কিন্তু বিপরীতমুখী, তাহলে আলটিমেটলি চার্জটা শূন্য হয়ে যায়। কিন্তু নিষ্ক্রিয় পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন তাকে চার্জড হতে হবে। তাহলে কি করবে না, এক্ষেত্রে হয় কি না, প্রতিটি পরমাণু তার সবচেয়ে বাইরের কক্ষপথে ইলেকট্রন ছেড়ে দেয় বা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। এই গ্রহণ করে কি করে না, বাইরের কক্ষপথে, খুব গুরুত্বপূর্ণ কথা, বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ করে, ঠিক আছে। এখন কি না, যদি এখান থেকে 2টো ইলেকট্রন ছেড়ে দেয়, 2টো ইলেকট্রনই, কারণ শেষ কক্ষপথে যদি 2টো ইলেকট্রন থাকে, তাহলে 2টো ইলেকট্রন ছেড়ে দেবে। 2টো ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে, তাহলে শেষ বাইরের কক্ষপথটা হয়ে যাচ্ছে এইটা। কারণ এই যে 4 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথে 2টো ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে 4 নম্বর কক্ষপথের আর অস্তিত্ব থাকে না। তখন ক্যালসিয়াম ক্যাটায়নে পরিণত হবে। কেন ক্যালসিয়াম ক্যাটায়নে পরিণত হবে না, 2টো ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে কি হচ্ছে না, প্রোটনের আধিক্য বেড়ে যাচ্ছে। অর্থাৎ কেন্দ্রকে প্রোটনের সংখ্যা তো 20টা থাকছে, তাই না? প্রোটনের সংখ্যা তখন 20টা থাকছে, কিন্তু 2টো ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তখন 2টো ইলেকট্রন কী হচ্ছে, কমে যাচ্ছে। ফলে ইলেকট্রনের সংখ্যা হয়ে যাচ্ছে 18। তাহলে কে বেশি হলো? প্রোটন বেশি হলো, অর্থাৎ 2+। সেই জন্যে 2টো প্লাস চিহ্ন আসে, এবং এই ক্যাটায়ন তখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ তখন ক্যালসিয়াম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন বলি যে এই ক্যালসিয়ামের তখন মোট ইলেকট্রন সংখ্যা কত দাঁড়াবে? তাহলে 20 থেকে 2টো বাদ দাও, তাহলে হলো 18টা, ঠিক আছে, 18টা। এখন তোমরা বলো তো, এই 18টা কিসের, মানে কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস লাভ করে? আর্গন। কেন না, আমরা জানি আর্গনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 18, এবং আর্গনের ইলেকট্রন বিন্যাস হলো 288, ঠিক আছে। অর্থাৎ আর্গনের শেষ কক্ষপথে যেহেতু 8টা ইলেকট্রন থাকে, আর 8টা ইলেকট্রন থাকা মানে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ঠিক আছে। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হলো না, শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন ত্যাগ
ত্যাগ করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলো, আর ত্যাগ করার পরেই কি হচ্ছে না 20 থেকে দুটো ইলেকট্রন বাদ হয়ে গেলে 18টা থাকছে। তাহলে তাহলে তখন ক্যালসিয়াম ক্যাটায়ন, এই ক্যালসিয়াম ক্যাটায়ন তখন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয় এবং আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ব্যাপারটা গুলিয়ে ফেলো না, আবার বলছি না, ক্যালসিয়াম যখন পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন দুটো শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন ত্যাগ করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং ত্যাগ করার ফলে কি হচ্ছে না ক্যালসিয়াম ক্যাটায়ন অর্থাৎ ডবল প্লাসে পরিণত হয় এবং সেই সময় রাসায়নিক বিক্রিয়ায় ইয়া অংশগ্রহণ করে কি বলে ক্যালসিয়াম ক্যাটায়নে পরিণত হয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। সরি, একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে না ক্যালসিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করে তখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ইলেকট্রন ত্যাগ করে বা ছেড়ে দিয়ে বা গ্রহণ করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর যখন ক্যালসিয়াম ক্যাটায়নে পরিণত হয় তখন এটা আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অর্থাৎ এটা তখন কিসে পরিণত হচ্ছে না ক্যালসিয়াম ক্যাটায়ন আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। অর্থাৎ এই ক্যালসিয়াম ক্যাটায়ন এর যে ইলেকট্রন বিন্যাসটা তখন কি হয় না 2-8-8। কেননা লক্ষ্য করে দেখো না যখন ক্যালসিয়াম ক্যাটায়নে পরিণত হয় তখন তার ইলেকট্রন বিন্যাস এই 2-8 আর 8-এ পরিণত হচ্ছে, কারণ শেষ দুটো ইলেকট্রন তো ছেড়ে দিয়েছে, আর নেই। হ্যাঁ, তো এটা হচ্ছে ক্যালসিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-8-8-2। ওকে, আর সেটা যখন দুটো ইলেকট্রন ত্যাগ করে তখন ক্যালসিয়াম ক্যাটায়নে পরিণত হয়। এই ক্যালসিয়াম ক্যাটায়ন আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তখন এই ক্যালসিয়াম ক্যাটায়নটা কার ইলেকট্রন বিন্যাস লাভ করে না আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তা আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-8-8 আর ক্যালসিয়াম ক্যাটায়নেরও ইলেকট্রন বিন্যাস 2-8-8। ঠিক আছে, অর্থাৎ ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2-8-8, আর্গনের ইলেকট্রন বিন্যাস 2-8-8। তখন এই ক্যালসিয়াম ক্যাটায়ন আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং সেটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। ঠিক আছে, এই জন্যই বলা হচ্ছে যে 2-8, এই 2-8টা নেওয়া হয় যাতে 2-এর আগের যে কক্ষপথ সেই আগের কক্ষপথটা যেন 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। অর্থাৎ লক্ষ্য রাখতে হবে যে যখন 4টে কক্ষপথ হবে তখন করতে হবে কি 2-8 লেখার পর মোট 10 হলো, তাহলে 20 থেকে এই 10 বাদ দেওয়া হলো থাকলো হচ্ছে 10। শেষ এই কক্ষপথটা 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে হবে, তাহলে 8টা ইলেকট্রন পূর্ণ করলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে শেষ কক্ষপথে বসাতে হবে। আর একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। পটাশিয়াম 19, ঠিক আছে, প্রথম কক্ষপথে 2টো, ক্লিয়ার, ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় যে কক্ষপথ হিসাব মতন 8টা, তাহলে কত রইল, তাহলে 2-8-এ যোগ করে হলো 10, এখানে আছে 19, তাহলে 19 থেকে 10 বিয়োগ দাও, থাকলো 9। এই 9কে ভাঙতে হবে, কি করতে হবে না যেহেতু 9, সুতরাং দেখো হিসাব মতন এই এনতম কক্ষপথে 32টা ইলেকট্রন থাকার কথা, কিন্তু সেটা সম্ভব নয় কারণ এখানে 9টা আছে। তাহলে একে ভাঙতে হবে, প্রথমে 8 বসাবো, তারপরে 8 থেকে 9 বাদ দেবো, এই 9 থেকে 8 বাদ দেবো, 9 থেকে 8 বাদ দিলে হলো 1। ঠিক আছে, তাহলে এইটা হবে 8টা আর এইটা হবে 1। ওকে, তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 2-8-8-1, এই লিখতে হবে। ওকে, আজকে এই আলোচনাটা এই পর্যন্তই আমি করলাম। এরপরে আর একটা পার্ট আমি করব, তাতে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলো ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। আজকে আমি যেটুকু বোঝালাম বিশেষ করে ক্যালসিয়ামের, এইটা একটু বারবার শুনবে, কারণ এর মধ্যেই এইটা যদি মন দিয়ে বোঝো তাহলে তোমাদের পক্ষে ইলেকট্রন বিন্যাস লেখার কোনো অসুবিধা হবে না।